আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিমাণগত রসায়নের 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্বে আজকে আমরা ডেডিকেটেডলি জারণ বিজারণের উপর পড়াশোনা করব। জারণ বিজারণ থেকে যা যা আসে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই একটি ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করব। সো বেসিক থেকে একদম পুরা কোশ্চেন সলভ পর্যন্ত সব কিছু তুমি এই একটা ক্লাসের মধ্যে পাবা। সব ধরনের এক্সারসাইজ যতগুলা আছে, যেগুলা সব আসে বই থেকে আসে বা কোশ্চেন ব্যাংক থেকে আসে, ওই সব এক্সারসাইজ আমাদের আজকে স্লাইডে তোলা আছে। আমরা সব প্র্যাকটিস করবো, ইচ অ্যান্ড এভরিথিং ধীরে সুস্থে আগাবো। সো তোমরা যারা যারা এই ক্লাসটি করছো, তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু জানাও। তোমাদের জন্য আমি কিছুক্ষণ বসেছিলাম, বাট দেখতেছি তোমরা জয়েন করতেছো না, এই জন্য একটু লেট করে শুরু করলাম। বাট এখন আর লেট করবো না, আমরা টানা ক্লাসটি নিয়ে যাব। যারা পরে এসে দেখবা বা ভিডিও রেকর্ড দেখবা, তোমরা আশা করছি পুরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আমি স্লো আগাবো, বাট প্রত্যেকটা টপিক তার বেসিক সহ আমরা বুঝতে পারবো এবং বোঝার চেষ্টা করবো আজকে ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে জারণ বিজারণ। আজকে হচ্ছে আমাদের টপিক কি, জারণ বিজারণ। সো জারণ বিজারণের ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখে ফেলবো। ওকে, সো আমার জন্য দোয়া করিও ইনশাল্লাহ তোমাদের সাথে। ভাই এইচএসসি 26 কই সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে? ভাইয়া থার্ড লেকচার করি না, এটা কি করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবা। থার্ড লেকচারের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা একদম ডিফারেন্ট লেকচার। থার্ড লেকচার ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে করে নিও। ওইটাও তোমরা করলে ওইটার ভিতরেও যে 3টা গুরুত্বপূর্ণ টপিক পড়িয়েছি ওগুলাও হচ্ছে তোমার অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরো যে মোলারিটি, তারপর পিপিএম শতকরা ঘনমাত্রা, তারপরে হচ্ছে তোমার লঘুকরণ নীতি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকে ম্যাথ আসে, ম্যাথ কোশ্চেন আসে। সো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। ওকে, আজকের ক্লাসের শুরুতেই আমরা যদি দেখি, শুরুতেই আমাদের হচ্ছে প্রথম টপিক আছে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া এবং আয়ন ইলেকট্রন সমতাকরণ পদ্ধতিতে তোমার ওই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমার সমতাকরণ যে অংশটা আছে, এই দুইটা অংশ আজকে আমরা একদম A to Z কভার করব। সো তোমরা যারা যারা আমাকে সালাম দিছো, তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা আজকের ক্লাসে প্রথমেই দেখি আমাদের এখানে কি কি আছে। আমাদের এখানে দেখো, জারক বিজারক জারণ বিজারণ 4টা জিনিস আছে। এই 4টা জিনিস আগে আমাদের ভালো করে শিখতে হবে। জারক বিজারক জারণ বিজারণ, এই 4টা জিনিস। ক্যামেরা করা নাই, ফোকাস লক করা নাই। জারক বিজারণ জারণ বিজারণ, এই 4টা জিনিস সম্পর্কে আমাকে আগে শিখতে হবে। সো এই 4টা জিনিস আগে আমরা দেখব, তারপরে এর বেসিকগুলো কাজে লাগে আমরা আগে যাব। ওকে, ক্যামেরা ফোকাস লক করা ছিল না, ফলে বারবার বোর্ডে হচ্ছে ফোকাস করতে, এতে তোমাদের বুঝতে অসুবিধা হতো এবং ব্লার হয়ে যেত, এজন্য আবার ফোকাস লক করতে বললাম। তো খেয়াল করো, এখানে আমাদের যে জারক বিজারক জারণ বিজারণগুলো আছে, এগুলার কোনটার মানে কি এটা আমাদের জানতে হবে। কোনটার মানে কি? বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের সাথে এখানে ক্লাস করতেছো বাট অর্গানিক ব্যাচে নাই, তোমরা জেনে রাখো অর্গানিকে কিন্তু আমাদের 7টা লেকচার হয়ে গেছে। 7টা লেকচারে প্রায় আমরা 60% টপিক কভার করে ফেলছি। আর 5 থেকে 6টা লেকচারে আমরা বাকি টপিকগুলো কভার করে ফেলবো। সো তোমরা যারা যারা অ্যাড হতে চাও, চাইলে অ্যাড হতে পারো। 50 থেকে 60% টপিক কভার করে ফেলছি। তো খেয়াল করো, এখানে আমাদের প্রথমে আসে হচ্ছে জারক, তারপরে আসে হচ্ছে আমাদের বিজারক। প্রশ্ন হচ্ছে জারক মানে কি? খেয়াল করো, জারক এই কথাটা আমরা খুব নর্মাল ওয়েতে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? নর্মাল ওয়েতে বোঝার চেষ্টা করব। যারা বিজারক তারা ইলেকট্রন দান করে। কি করে? ইলেকট্রন দান করে। যারা বিজারক তারা ইলেকট্রন দান করে। যারা জারক তারা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে, এই হচ্ছে আমাদের মেইন কথা। একটা হচ্ছে ইলেকট্রন দান করে আর একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। যদি কেউ ইলেকট্রন দান করে, সে হচ্ছে আমাদের কি বলতো, সে হচ্ছে আমাদের বিজারক। যেমন ধরো আমাদের কাছে একটা ক্লোরিন মাইনাস আয়ন আছে। এই ক্লোরিন মাইনাস আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে, খেয়াল করো, ইলেকট্রন ছেড়ে দিয়ে, এই ক্লোরিন মাইনাস আয়ন যদি ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম নর্মাল ক্লোরিনে পরিণত হয় বা ক্লোরিন গ্যাসে পরিণত হয়, খেয়াল করলে বুঝবা, দুইটা ক্লোরিন মাইনাস আয়ন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হলো, তাহলে ইলেকট্রন কি করলো? দান করলো, ছেড়ে দিল। তাহলে দান বা ছেড়ে দিলে এই কি? এ হচ্ছে বিজারক। এই কি? এ হচ্ছে বিজারক।
আর যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে, যেমন ধরো আমরা একটা সোডিয়াম প্লাস আয়ন পাইলাম, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে রূপান্তর হলো, কেউ যদি ইলেকট্রন এরকম গ্রহণ করে তাহলে সে হচ্ছে জারক। তাহলে সবসময় মাথায় রাখবো জারক বিজারকের সংজ্ঞা কি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, যারা ইলেকট্রন দান করে তারা বিজারক। এটা হচ্ছে আমাদের জারক বিজারকের সংজ্ঞা। এবার পরের যে পার্টটা আছে, এই পার্টে যদি আসি আমরা, দেখো এই পার্টে কি হয়, এই জায়গাতে ইলেকট্রন দান করছে, এটা কি হইছে আমাদের বিজারক। বিজারকে আসলে আমাদের জারণ ঘটে। এই জায়গাতে যেই প্রক্রিয়ায় ইলেকট্রন দান হয়, জারণ প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় ইলেকট্রন দান হয়, তো যেই প্রক্রিয়ায় ইলেকট্রন দান হয় সেটা কি আমার জারণ প্রক্রিয়া, ঠিক আছে। আর যেই প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, খেয়াল করো, যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় সেটা হচ্ছে আমার বিজারণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, সেটা হচ্ছে আমার বিজারণ প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিজারক, বিজারণ, জারক এগুলোর ভিতর পার্থক্য কি? ভালো করে খেয়াল করে দেখবা, আমরা প্রথমে যখন বিজারক বলছি, এই বিজারক কথাটা যখন আছে, এটা আসলে একটা পদার্থ। এই যে ইলেকট্রন দান করলো এটা হচ্ছে বিজারক পদার্থের বৈশিষ্ট্য, ইলেকট্রন গ্রহণ করলো এটা একটা জারক পদার্থ, এটা আসলে জারক পদার্থের বৈশিষ্ট্য। আর জারণ হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় দান হয়, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে। খেয়াল করো, বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে, এইটা হচ্ছে আমাদের লিঙ্কটা কি, বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে। তাহলে এখানে এই জায়গাতেও ডেফিনেটলি জারণ হবে, এখানে ইলেকট্রন দান হবে। তাহলে দুইটা ক্লোরিন মাইনাস দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমাদের এখানে ক্লোরিন গ্যাস তৈরি করবে। তার মানে এটাও আমাদের বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন দান করবে, এটা ওকে। তাহলে এইটা বিজারণ যেটা, এটাও ডেফিনেটলি প্রক্রিয়া। তাহলে এই জায়গাতে আমাদের কানেকশন কি হবে? কানেকশন খুব সিম্পল। দেখো এইভাবে হয়তো তুমি আগে কখনো বুঝো নাই, আজকে এটা বুঝে নাও, খুব সিম্পলি বুঝতে পারবা। জিনিসটা কি, জারক, খেয়াল করো, জারক বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, জারক বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এইটা হচ্ছে পদার্থ, এটা হচ্ছে প্রক্রিয়া। তাহলে এখানেও ডেফিনেটলি কিছু একটা গ্রহণ হবে। তাহলে যেই প্রক্রিয়ায় গ্রহণ হবে সেটা হচ্ছে আমার বিজারণ। তাহলে একটা পাইলাম আমি জারক যে বিজারণ ঘটায়, একটা পাইলাম বিজারক যে জারণ ঘটায়। দুইটার ভিতরে যদি আমি লিঙ্ক করি তাহলে আমি এখান থেকে লিঙ্ক করে দিতে পারছি, এই হচ্ছে আমাদের লিঙ্ক, ঠিক আছে। একটা হচ্ছে বিজারক জারণ ঘটায়, আর একটা হচ্ছে জারক যে আমাদের এখানে বিজারণ ঘটায়। ওকে, ক্লিয়ার। এইবারটা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, এখানে খেয়াল করলে দেখবা জারণ সংখ্যা হচ্ছে -1, এখানে খেয়াল করলে দেখবা জারণ সংখ্যা 0। তাহলে দেখো -1 থেকে 0, এখানে জারণ সংখ্যা কি হলো বলো তো? বৃদ্ধি পাইলো না? এখানে জারণ সংখ্যা কি হইলো? বৃদ্ধি পাইলো। এখানে খেয়াল করলে দেখবা জারণ সংখ্যা +1, এখানে দেখবা জারণ সংখ্যা +1, এখানে দেখবা জারণ সংখ্যা কত? 0। এখানে খেয়াল করলে দেখবা জারণ সংখ্যা হ্রাস হলো। তাহলে এখানে আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি আর জারণ সংখ্যা হ্রাসের একটা ব্যাপার আছে। এই জায়গাতে আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, কি পায়? জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তার মানে যখন বিজারক ইলেকট্রন দান করে তখন জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তখন কি হয়? জারণ সংখ্যা বৃদ্ধি পায়। যখন সেম প্রক্রিয়ায় বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে তখন আমাদের এখানে জারণ সংখ্যা, যেটাকে আমরা অক্সিডেশন নাম্বার বলি, কি বলি? অক্সিডেশন নাম্বার। এইটা কি হয়? এইটা আমাদের বৃদ্ধি পায়। অক্সিডেশন নাম্বারকে ON দিয়েও চিহ্নিত করা হয়, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, যদি আমাদের জারক পদার্থ হয়, সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমাদের এখানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে বলো তো? অক্সিডেশন নাম্বার হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে। 1 বড় না 0 বড়? ডেফিনেটলি 1 বড়। 1 থেকে 0 কম হয়ে যাচ্ছে না? তাহলে 1 থেকে 0 কম হয়ে গেলে এটা আমাদের কি হয়? কমে যায়। সেম ভাবে আমরা যদি এখন এই জায়গায় দেখি, এই জায়গাতেও বিজারণ এমন একটা প্রক্রিয়া যেখানে অক্সিডেশন নাম্বার কমে যায়। তো আমরা গ্রহণ ত্যাগ এটা ছাড়া জারণ বিজারণ জারক বিজারক এগুলাকে সংজ্ঞায়িত করতে পারবো জারণ সংখ্যা দিয়ে। সংজ্ঞায়িত কি দিয়ে করতে পারবো? জারণ সংখ্যা দিয়ে। জারণ সংখ্যা দিয়ে কিভাবে সংজ্ঞায়িত করব? জারণ সংখ্যা বৃদ্ধি পেলে সে বিজারক,
জারণ সংখ্যা বৃদ্ধি পেলে সেই প্রক্রিয়াটা জারণ, জারণ সংখ্যা যদি হ্রাস পায় সেই প্রক্রিয়াটা বিজারণ, জারণ সংখ্যা যদি হ্রাস পায় সেই পদার্থটা জারক। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক সংজ্ঞা। এই যে যেভাবে তোমাকে আমি এখানে একটা ছক করে বুঝাই দিলাম, তুমি যদি এই প্রক্রিয়াটাকে নিজের ভিতরে আয়ত্ত করতে পারো তাহলে তোমার আর কখনো জারক বিজারক জারণ বিজারণ এটা নিয়ে কনফিউশন আসবে না, আসার কথা না। সো এইটা নিয়ে তোমাদের একটা ক্লিয়ারিটি থাকতে হবে, ক্লিয়ারিটি আশা করি চলে আসছে। আরেকবার একটু বলি, খেয়াল করো, জারকের দিকে তাকাও। জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করলে এখানে জারণ সংখ্যা হ্রাস পায়। জারক হচ্ছে একটা পদার্থ যে বিজারণ ঘটায়, কারণ বিজারণ একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বলে, যেখানেও আমাদের জারণ সংখ্যা কি হয়? হ্রাস পায়। বিজারক হচ্ছে একটা পদার্থ যে ইলেকট্রন দান করে, বিজারক পদার্থ যে ইলেকট্রন দান করে, এখানে আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। যেই প্রক্রিয়ায় এই ইলেকট্রনটা দান হয় তাকে আমরা জারণ বলি, এবং এখানেও আমাদের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। এই চারটা জিনিসকে আমরা সুন্দর করে ম্যাপিং করে শিখে ফেলবো। ওকে, সুন্দর করে ম্যাপিং করে আমরা চারটা জিনিস শিখছি। এই চারটা জিনিসের পর এখন আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি লাগবে, জারণ বিজারণ জারক বিজারক এগুলো চেনার পর আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করে? কোন একটি পদার্থের প্লাস এবং মাইনাস আয়ন এবং তার বেসিক জারণ সংখ্যা নিয়ে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হয়। তাহলে জারণ সংখ্যা বের করতে গেলে ডেফিনেটলি কেন্দ্রীয় পরমাণু কোনটা সেটা চিহ্নিত করতে হবে এবং তার জারণ সংখ্যা বের করতে হবে। কার? কেন্দ্রীয় পরমাণুর। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর। তো এইগুলার একদম বেসিক থেকে ইন্ট্রোডিউস করার কিছু নেই, কারণ তোমরা 9-10-এ এগুলা সম্পর্কে একটু ধারণা পাইছো যে তোমার জারক কি বিজারক কি, জারণ কি বিজারণ কি, এবং জারণ সংখ্যা কাকে বলে, এগুলো সম্পর্কে 9-10-এ ধারণা পাইছো। বাট এখানে আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাতেই জারণ সংখ্যা থেকে এমসিকিউ আসে। এই জন্য আমরা জারণ সংখ্যা বের করা শিখবো, এবং তোমার সামনে যত জারণ বিজারণ বিক্রিয়া আছে প্রত্যেকটাতে তোমার জারণ সংখ্যা কাজে লাগবে। এই জন্য আমরা জারণ সংখ্যা বের করা শিখবো। তো এখানে ভালো করে খেয়াল করে দেখো, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হয়, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হয়। তাহলে যে কোনো জায়গায় যদি জারণ সংখ্যা বের করতে বলে তাহলে আগে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুটা আসলে কে। ওকে, আমরা যদি প্রথমেই দেখি আমাদের এখানে KMnO4 একটা যৌগ আছে। এই KMnO4 যৌগের যদি জারণ সংখ্যা বের করতে বলে তাহলে এখানে আগে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে সেটা খুঁজে বের করতে হবে। KMnO4 এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ। তো কেন্দ্রীয় পরমাণু এটা যদি আমরা এখানে খোঁজার চেষ্টা করি, কেন্দ্রীয় পরমাণু এইটা হচ্ছে কে? ম্যাঙ্গানিজ। ওকে, এবার ধরে নিলাম কেন্দ্রীয় পরমাণু এটা জারণ সংখ্যা হচ্ছে x, এটা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কেন্দ্রীয় পরমাণুর জন্য ধরে নিলাম x। এবার বাকিগুলোর ক্ষেত্রে আমার জারণ সংখ্যা জানতে হবে। যেমন দেখো, পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা 1। তাহলে আমি যদি এখানে KMnO4 নিই, যেহেতু টোটাল যৌগে চার্জ হচ্ছে 0, এজন্য টোটাল জারণ সংখ্যা আমরা 0 ধরি। কোনো একটি যৌগের জারণ সংখ্যা তার চার্জ সংখ্যার সমান। চার্জ যদি 0 হয় তাহলে জারণ সংখ্যা 0, চার্জ যদি প্লাস হয় জারণ সংখ্যা প্লাস, চার্জ যদি মাইনাস হয় জারণ সংখ্যা মাইনাস। আবার বলি, কোন একটি যৌগের জারণ সংখ্যা তার চার্জ সংখ্যার সমান। তো টোটাল যৌগের জারণ সংখ্যা যদি চার্জ সংখ্যা সমান হয়, চার্জ যেহেতু 0 জারণ সংখ্যা 0, চার্জ যদি প্লাস হয় জারণ সংখ্যা প্লাস, চার্জ যদি মাইনাস হয় জারণ সংখ্যা মাইনাস। এবার এখানে খেয়াল করো, এখানে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামের জারণ সংখ্যা +1। কত? +1। এবার বলো তো ম্যাঙ্গানিজ যেটা আছে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? অলরেডি আমরা জানি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে x, ধরে নিছি আমরা। এবার বলো তো অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমরা জানি অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য তার জারণ সংখ্যা -2। প্রশ্ন হচ্ছে কয়টা অক্সিজেন আছে এখানে? উত্তর হচ্ছে 4টা। 4টা অক্সিজেন যেহেতু আছে 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ করে টোটালটা আমরা এখানে 0 বসাবো, 4 দিয়ে গুণ করে টোটালটা আমরা 0 বসাবো। তাহলে দেখো +1 + x - 2 × 4, +1 + x - 2 × 4 কিভাবে করলাম আবার যদি একটু রিপিট করি, সিম্পল জিনিস, টোটাল যৌগের জারণ সংখ্যা তার চার্জ সংখ্যার সমান হবে। এখানে আমাদের জারণ সংখ্যা 0, এই জন্য এই চার্জ সংখ্যা 0, এই জন্য জারণ সংখ্যা 0। পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়ে, এই জন্য +1। ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা কত? x, অক্সিজেন -2 × 4। ক্যালকুলেশন করে আমরা একটু এখান থেকে পাই, খেয়াল করো, +1 + x - 4 × 8 = 0। কত আসে? -4 × 8 = 0। এবার যদি এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে x = 8, ওই সাইডে যে +8 - 1 এটা আসে। ক্যালকুলেশন করলে x = +7 আসে। x = কি আসে?
+7 আসে। এই যে x = +7 পাইলাম, এইটা কার জারণ সংখ্যা পাইলাম? ম্যাঙ্গানিজের। বুঝতে পারছো? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত পাইলাম? +7। এইভাবে বের করতে হয়। তো এইটা আমাদের টোটাল ক্যালকুলেশন করার সিস্টেম। এটা তুমি না মুখে মুখেও করতে পারবা। কিভাবে মুখে মুখে করতে পারবা? দেখো এখানে অক্সিজেনের জন্য আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের জন্য 4 দুগুণা 8, তো অক্সিজেনেরটা তো মাইনাস, বাট এইটা ওই সাইডে যে প্লাস হয়ে যায়, তো আমরা প্লাস হিসাব করব। হ্যাঁ, এই সাইডে যে উল্টোটা হয়ে যায় আমরা মুখে মুখে ওইটা হিসাব করব। অক্সিজেনের জন্য -2 হওয়া মানে +2, তাহলে 4 দুগুণা 8, 8 থেকে এখানে -1 করলে +7 আসে। আমরা সরাসরি এটা দেখেই বলে দিতে পারি। সেম ভাবে আমরা এটাতেও করতে পারবো। আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু যদি খোঁজার চেষ্টা করি, এই যৌগে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের ক্রোমিয়াম। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম। তুমি নিজে এটা মুখস্থ করবা কোন যৌগে কে কেন্দ্রীয় পরমাণু, আর পাশাপাশি প্রশ্নে যদি থাকে সেটা বলে দেয়া থাকবে যে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণুর কথা বলে দেয়া থাকবে, আবার তুমি মুখস্থ করবা যে কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু কি হয়। যেমন আমি এখানে যেটা যেটা করে দিচ্ছি এই প্রত্যেকটা তোমার মুখস্থ থাকা চাই। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এই টোটাল যৌগে চার্জ আমার 0। টোটাল যৌগে যেহেতু চার্জ 0, এই জন্য আমরা K2Cr2O7 = 0 লিখতে পারবো। আচ্ছা, এখন যদি আমি টোটালটা 0 লিখি, পটাশিয়ামের জন্য আমরা জানি +1, পটাশিয়াম কয়টা আছে? পটাশিয়াম 2টা আছে, প্লাস ক্রোমিয়ামের জন্য আমরা জানি x আমরা ধরে নিছি যেহেতু ক্রোমিয়ামের কেন্দ্রীয় পরমাণু, ধরে নিছি x। কয়টা ক্রোমিয়াম? 2টা ক্রোমিয়াম। এবার খেয়াল করো অক্সিজেনের জন্য আমরা জানি -2। এবার বলো তো অক্সিজেন কয়টা? 7টা অক্সিজেন, টোটাল মিলে 0। অক্সিজেনের জন্য কত? -2, টোটাল কয়টা? 7টা। সো এখানে 0। ওকে, এবার খেয়াল করো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে ক্যালকুলেশন করলে 2 হবে, এখানে ক্যালকুলেশন করলে 2x হবে, এখানে ক্যালকুলেশন করলে 7 দুগুণা 14 হবে। এই আসে হচ্ছে আমাদের আনসার। 7 দুগুণা 14 হবে, এই আসে হচ্ছে আমাদের আনসার। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 2x = 14 - 2। কেন? সংখ্যাগুলোকে ওই সাইডে নিয়ে গেছি। পরবর্তী লাইনে খেয়াল করো 2x = 12 বা x = কত আসে? 6। তার মানে একটা ক্রোমিয়ামের জন্য এখানে জারণ মান আসে হচ্ছে আমার +6। একটা ক্রোমিয়ামের জন্য জারণ মান কত আসে? +6 আসে। এখানে একটা ম্যাঙ্গানিজের জন্য কত ছিল? একটা ম্যাঙ্গানিজের জন্য আমার ছিল হচ্ছে +7। এই হচ্ছে আমার জারণ মান বের করার টেকনিক। তাহলে শুরুতে আমরা কি পড়লাম? শুরুতে আমরা জারক বিজারক জারণ বিজারণ সম্পর্কে বেসিক পড়লাম। জারক বিজারক জারণ বিজারণ সম্পর্কে বেসিক পড়ার পর সেকেন্ড স্টেজে যে আমরা দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসতে পারে এরকম পরমাণুর বা এরকম যৌগের জারণ সংখ্যা বের করা শিখলাম। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউতে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনো কখনো খ নাম্বার প্রশ্নেতেও দিয়ে দেয়। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসো আমরা আরো কয়েকটা যৌগের জারণ সংখ্যা বের করা শিখি। যেমন ধরো আমরা যদি H2SO5 এই যৌগটা জারণ সংখ্যা বের করা শিখি, এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। টোটাল যৌগের উপরে কোনো চার্জ নাই। যদি চার্জ না থাকে তাহলে আমাদের টোটাল যৌগের জারণ সংখ্যা 0 হবে। হাইড্রোজেনের জন্য +1, হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। এবার সালফারের জন্য আমি x ধরে নিলাম, প্লাস অক্সিজেনের জন্য -2 × 5, টোটাল মিলে ক্যালকুলেশন করলে 0। এখান থেকে ক্যালকুলেশন করলে x = আমার রেজাল্ট আসে, দেখো 5 দুগুণা 10 ওই সাইডে চলে যায় আর 2 এই সাইডে আসে, ক্যালকুলেশন করলে +8 আসে। সো এই জায়গাতে সালফারের জারণ মান +8 হবে। এই জায়গাতে সালফারের জারণ মান কত হবে? +8। আগেরটা কিন্তু ব্রড ব্যাখ্যা করছি, এখন দেখো শর্টকাটে শেখাচ্ছি। বিকজ তোমাদের আমার সাথে সাথে এভাবে শর্টকাট প্র্যাকটিস করা শিখতে হবে যে কিভাবে আমি এই জিনিসপত্রগুলো শর্টকাটে করতে পারবো। আগে ব্রড করাইছি, বাট এখন আমরা শর্টকাটে দেখব। সেম ভাবে এখন যদি আমি এই অংশটার ক্ষেত্রে দেখি, Na2S2O3 এটার ক্ষেত্রে দেখি, এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে সালফার, এখানে আমাদের সোডিয়াম আছে, 2টা সোডিয়াম আছে। একটা সোডিয়ামের জন্য জারণ মান +1, 2টা সোডিয়াম আছে, 2 দিয়ে গুণ করলাম। সালফারের জন্য আমরা ধরে নিলাম x, সালফার কয়টা নিচ্ছি? 2টা। অক্সিজেনের জন্য আমরা ধরে নিলাম -2, অক্সিজেন কয়টা আছে? 3টা। টোটাল মিলে ক্যালকুলেশন করলে 0। এবার খেয়াল করো এখানে যদি আমি 2x এর ভ্যালু বের করি, তাহলে ওই 3 দুগুণা 6 ওই সাইডে যে +6 হবে, এই 2 এই সাইডে যে +2 হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এই সাইডে যে +4 হয়, x = আমরা পাচ্ছি হচ্ছে এই +4 কে 2 দিয়ে ভাগ করলে +2 পাই।
+4 কে 2 দিয়ে ভাগ করলে কি পাই +2। এই হচ্ছে আমাদের কাহিনী। এরপরে যদি আমরা আয়রন অক্সাইড এটার ক্ষেত্রে বের করার চেষ্টা করি, সিম্পল, এটার জন্য আমাদের বের করতে হবে আয়রনের জারণ মান। তো আয়রনের জারণ মান কিভাবে বের করব? আয়রনের জন্য আমি x ধরে নিলাম, আয়রন আছে 2টা, 2 দিয়ে গুণ করলাম। অক্সিজেনের জন্য জানি আমরা -2, কয়টা অক্সিজেন? 3টা। টোটাল জারণ মান 0 কারণ এখানে কোনো চার্জ নেই। ওকে, এবার আসো এখান থেকে যদি পরবর্তী ক্যালকুলেশন করি, 2x - 6 = 0, x = 6 ডিভাইডেড বাই 2 মানে আসে আমার +3। তার মানে এখানে জারণ মান আসবে হচ্ছে আমার +3। এভাবে আমার বের করতে শিখতে হবে। ওকে, লাস্ট এইটার আমার জারণ মান বের করতে হবে, এই যৌগটার পারবো কিনা বলো? সেম আগের মতোই। সোডিয়ামের জন্য আমরা +1 ধরলাম, কয়টা সোডিয়াম আছে? 2টা। এরপরে খেয়াল করো সালফারের জন্য আমি x ধরলাম, কয়টা সালফার আছে আমার? 4টা। এরপরে দেখো অক্সিজেনের জন্য আমি -2 ধরলাম, কয়টা অক্সিজেন আছে? 6টা। টোটাল জারণ মান কত? 0। এবার যদি এখানে ক্যালকুলেশন করি 4x = 6 দুগানা ওই সাইডে যে 12 -2 ক্যালকুলেশন করলে 10, x ক্যালকুলেশন করলে 10 ডিভাইডেড বাই 4 ক্যালকুলেশন করলে +2.5 আসে, +2.5। তাহলে এই যৌগের ক্ষেত্রে জারণ মান আসে সালফারের +2.5। কত আসে? +2.5। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের এই যৌগের জন্য জারণ মান আসে। সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, সিম্পল জিনিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমরা ইজিলি পারবো। তো আমরা আগের যেই মানে বেসিক যেগুলো আমাদের আগের বেসিক আগেই আমরা জানতাম, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেটাই রিক্যাপ করছি। এজন্য আমি একটু ফাস্ট পড়াইছি, যে যেহেতু আমাদের আগের বেসিকে রিক্যাপ করছি, অনেকে তোমরা এগুলো পারো, সো তুমি বিরক্ত হইতে পারো, এজন্য একটু ফাস্ট পড়াইছি। এরপরে যে আমরা একটু স্লো আসবো, এবার দেখো আমাদের এই জায়গা থেকে খ নাম্বার প্রশ্নে আসবে এরকম একটা প্রশ্ন আমি বলছি। প্রশ্নটা হচ্ছে H2S বিজারক রূপে কাজ করে। আরেকটা প্রশ্ন বলছে H2S জারক রূপে কাজ করে। ঠিক আছে, তো এইটার ব্যাখ্যা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই ব্যাখ্যা করবোটা কিভাবে? এই ব্যাখ্যাটা নিয়ে এখন আমরা একটু কাজ করব। চলো প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা করি। এখানে আমাদের H2S এর কেন্দ্রীয় পরমাণু সালফার, H2S এর কেন্দ্রীয় পরমাণুকে সালফার। তো সুন্দর করে লিখবা H2S এর কেন্দ্রীয় পরমাণু সালফার, লিখলা সুন্দর করে H2S এর কেন্দ্রীয় পরমাণু সম্পর্কে লিখলা। এরপরে তুমি লিখবা যে সালফার এর সম্ভাব্য জারণ মান। সো সালফারের সম্ভাব্য জারণ মান মানে সালফার থেকে কত কত জারণ মান হতে পারে। সালফার থেকে সম্ভাব্য জারণ মান মানে সালফারের কত কত জারণ মান হতে পারে। সালফারের জন্য -2 হয়, 0 হয়, 4 হয়, 6 হয়। সালফারের এই 4 ধরনের জারণ মান হয়। কয় ধরনের? এই 4 ধরনের। সালফারের সম্ভাব্য জারণ মানের মধ্যে এই 4 ধরনের জারণ মান আছে। এখন আমাদের দেখতে হবে H2S যৌগে সালফারের জারণ মান কত। H2S যৌগে সালফার এর জারণ মান এটা কত আমাদের দেখতে হবে। জারণ মান খেয়াল করো, অক্সিজেনের জন্য +1, ফলে H2S যৌগে সালফারের জারণ মান আসে হচ্ছে -2। এবার বলো আমি এখানে এই সম্ভাব্য 4টা জারণ মানের ভিতরে সালফারের এই যৌগে জারণ মান পেয়ে গেলাম -2। এখন এই যৌগ থেকে জারণ মান আর কমানোর সম্ভাবনা আছে? এই H2S এর জারণ মান, H2S এর সালফারের জারণ মান আর কমানোর কোনো সম্ভাবনা নাই, তাহলে কমানোর কোনো সম্ভাবনা না থাকলে সালফারের জারণ মান আমরা কি করব? বাড়াবো। সালফারের জারণ মান আমরা বাড়াবো। তাহলে সালফারের জারণ মান যদি আমরা বাড়াই, তাহলে জারণ মান বাড়ার সাথে সাথে -2 থেকে 0 হচ্ছে না, মানে জারণ সংখ্যা কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? -2 থেকে তুমি যদি 0 করো তাও বৃদ্ধি পাই, -2 থেকে তুমি যদি 4 করো তাও বৃদ্ধি পাই, -2 থেকে তুমি যদি 6 করো তাও বৃদ্ধি পাই। তাহলে এখানে যেহেতু আমার H2S এর জারণ মান -2 আছে, এখান থেকে শুধুমাত্র বাড়ানো যায় বা বৃদ্ধি করা যায়, অর্থাৎ H2S তোমার জারণ সংখ্যা বৃদ্ধি করে বিজারক রূপে কাজ করে। H2S জারণ সংখ্যা বৃদ্ধি করে বিজারক রূপে কাজ করে। দ্যাটস ইট। এই হচ্ছে আমার ব্যাখ্যা কি? প্রথমে তুমি এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার দেখবা,
পরে সালফারের কতগুলা জারণ মান সম্ভব সেটা দেখবা। সালফারের যতগুলা জারণ মান সম্ভব এর চেয়ে বাড়বে না কমবে সেটা একটু তুমি অ্যানালাইসিস করবা। যদি জারণ সংখ্যা শুধুমাত্র বাড়ে তাহলে এটা বিজারক রূপে কাজ করে, যদি শুধুমাত্র কমে তাহলে জারক রূপে কাজ করে, যদি বাড়ে এবং কমে উভয়ই হয় তাহলে জারক বিজারক উভয় রূপে কাজ করে। একটা পরমাণুতে যদি এমন পজিশনে থাকে যে বাড়ছে এবং কমছে উভয়ই হচ্ছে তাহলে জারক বিজারক উভয় রূপে কাজ করে। সাপোজ ধরো কারো জারণ মান শূন্য মানে এ বাড়াইতেও পারে কমাইতেও পারে, তাহলে জারক বিজারক উভয় রূপে কাজ করছে। কারোর জারণ মান 4, এ বাড়াইতেও পারে কমাইতেও পারে, এ জারক বিজারক উভয় রূপে কাজ করবে। বাট কারোর জারণ মান যদি 6 হয় তাহলে শুধু কমাইতে পারে, এ তখন শুধুমাত্র জারক রূপে কাজ করে। যেমন দেখো এই জায়গাতে H2SO4 আছে, H2SO4 এই জায়গাতে তুমি যদি সালফারের জারণ মান বের করো আসবে কত +6। H2SO4 এ সালফারের জারণ মান কত আসবে +6 আসবে। তো এই যে H2SO4 এ সালফারের জারণ মান +6 আসলো, এখন আমরা জানি সালফারের সম্ভাব্য জারণ মান হচ্ছে 0, -2, 0, 4 এবং 6। তাহলে বলো তো এর আর কোনো বাড়ানোর সুযোগ আছে? এ খালি কমাবে না, এ খালি কমাবে। তো যদি খালি কমায় তখন সে জারণ সংখ্যা কমানোর জন্য জারক রূপে কাজ করে। তাহলে জারণ সংখ্যা কমানোর জন্য এ আমার তখন জারক রূপে কাজ করে। বুঝতে পারছো? আমি তোমাকে জাস্ট ফিনোমেনাটা বুঝালাম, এখানে ঘটনা কি ঘটে ঘটনাটা বুঝছো কিনা, ঘটনাটা বুঝতে হবে। তাহলে দেখো যদি সে বাড়াইতেও পারে কমাইতেও পারে তাহলে জারক বিজারক উভয় রূপে কাজ করবে, যদি শুধু বাড়াইতে পারে তাহলে বিজারক রূপে কাজ করবে, যদি শুধু কমাইতে পারে তাহলে জারক রূপে কাজ করবে। যেমন এখানে দেখো শুধু কমাইছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো এই যে এই প্রশ্নটা দেখলে তোমার একদম 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে, ব্যাখ্যা করো। সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে, ব্যাখ্যা করো। এবার তুমি যদি সালফার ডাইঅক্সাইড এই জায়গাতে জারণ মান বের করো, সালফার ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান আসবে হচ্ছে +4। কত আসবে? +4। এখন আমরা জানি সালফারের জন্য হয় হচ্ছে -2, 0, 4, 6। এখন আমি এখান থেকে যেহেতু ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 4, তার মানে আমি এখান থেকে কমাইতেও পাচ্ছি এখান থেকে বাড়াইতেও পাচ্ছি। কমলে আমার জারক বাড়লে আমার কি বিজারক। তাহলে এই সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে। বুঝতেছো কিনা বলো? ক্লিয়ার হয়েছে? সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে। দেখো আমি চাইলে সবগুলার ব্যাখ্যা লিখে লিখে করাই দিতে পারতাম, বাট আমি একটার ব্যাখ্যা লিখে দিছি, বাকিগুলো আমি তোমাকে প্র্যাকটিস করাইছি। ফলে তুমি ওই ব্যাখ্যাটার মতো করে বাকিগুলার ব্যাখ্যা কিন্তু নিজেই লিখতে পারবা। এখন যদি আমি সবগুলা লিখতে যাই তাহলে ক্লাস হবে লেন্দি, তুমিও হবা বিরক্ত। বাট আমি যদি আবার প্র্যাকটিস না করাই দিই তোমার বাসায় একা একা বুঝতে অসুবিধা হইতে পারে। এজন্য সবগুলা বুঝাই দিলাম, আর একটা হচ্ছে তোমার লিখে প্র্যাকটিস করাই দিলাম। ওকে, সবগুলা বুঝাই দিলাম, একটা লিখে প্র্যাকটিস করাই দিলাম। এবার বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাহলে আমরা জারণ বিজারণ ক্লাসের প্রথম অংশে জারক বিজারক এগুলা চিহ্নিতকরণ শিখছি, জারণ সংখ্যা নির্ণয় শিখছি, জারণ বিজারণ চিহ্নিত শিখছি। এরপরে কোনটা জারক হিসেবে কাজ করে, কোনটা বিজারক হিসেবে কাজ করে, কোনটা জারক বিজারক উভয় রূপে কাজ করে, এগুলা বের করা শিখলাম। ওকে, এরপরে খেয়াল করো আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। জারণ বিজারণ বিক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে যে 4 ধরনের জারণ বিজারণের ক্ষেত্রে 4 ধরনের বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলা কোনটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়া। তো আমাদের 4 ধরনের জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাগবে। এখন এর ভিতরে প্রথমেই যেই বিক্রিয়াটা আছে এই বিক্রিয়া সম্পর্কে আমাদের একদম সুস্পষ্ট ধারণা লাগবে এবং এর উদাহরণ সহ আমাদের মুখস্থ করতে হবে। প্রথম যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে অটো রিডক্স রিঅ্যাকশন। শত জারণ বিজারণ বিক্রিয়া, এটাকে ইংলিশে বলে অটো রিডক্স রিঅ্যাকশন। তো শত জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা অটো রিডক্স রিঅ্যাকশন বলতে পারি। ঠিক আছে, শত জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? অটো রিডক্স রিঅ্যাকশন। এখন এই বিক্রিয়াটা কিভাবে কাজ করে আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি তোমাকে একটা উদাহরণ দেবো, উদাহরণ ভেঙে ভেঙে বোঝাবো, এটার মাধ্যমে বুঝতে পারবা। খেয়াল করো, যদি আমাদের কাছে এমন হয় একটা যৌগ থাকে যেটা হচ্ছে KNO3, এইটা ভেঙে আমাদের এখানে KNO2 এবং আমাদের এখানে অক্সিজেন তৈরি হয়। তো ভালো করে খেয়াল করো, এই KNO3 একা একাই ভেঙে যে KNO2 এবং অক্সিজেন তৈরি হলো,
KNO2 এবং অক্সিজেন তৈরি হলো। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় আমাদের পটাশিয়াম আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, যার ভিতরে পটাশিয়ামের জারণ মান কখনো চেঞ্জ হয় না। বাট আমি যদি নাইট্রোজেন অক্সিজেনের জারণ মানের দিকে তাকাই, এদের জারণ মান চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয় আমরা যদি একটু খেয়াল করি, এই যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে আমার -2, অক্সিজেনের জারণ মান কত? -2। -2 যদি হয় তাহলে 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ দিলে নাইট্রোজেনের আসে কত? +5। তাহলে প্রথম যৌগে নাইট্রোজেনের হচ্ছে +5, অক্সিজেনের -2। এই যৌগেও আমাদের অক্সিজেনের -2ই থাকে, -2ই থাকে। যদি -2 থাকে তাহলে 2 দুগুণা 4, 4 থেকে 1 বাদ দিলে নাইট্রোজেনের আসে কত? +3। নাইট্রোজেনের কত আসে? +3 আসে। আর এই লাস্টের যৌগে যেহেতু এর কোনো তোমার নাই, চার্জ নাই, এই জন্য এর জারণ সংখ্যা 0 আসে। এবার ভালো করে খেয়াল করো, একটা যৌগ ভেঙে দুইটা আলাদা আলাদা যৌগে রূপান্তর হলো, একটা যৌগ ভেঙে দুইটা আলাদা আলাদা যৌগে রূপান্তর হলো। এই যৌগ একা একাই ভাঙছে এবং এর ভিতরে যেই দুইটা তোমার হচ্ছে পরমাণু আছে, এই পরমাণুর ভিতরে একটা পরমাণুতে খেয়াল করো জারণ ঘটছে, একটা পরমাণুতে কি ঘটছে? জারণ ঘটছে। অক্সিজেনের দিকে তুমি যদি তাকাও খেয়াল করে দেখবা অক্সিজেনে আমাদের জারণ ঘটছে, কারণ কি? জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। প্রথমে ছিল -2, পরবর্তীতে যে হয়ে গেছে 0। তাহলে -2 থেকে 0 হওয়া মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া। জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে জারণ ঘটছে। তাহলে দেখো একটাতে জারণ ঘটছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে ছিল +5, পরবর্তীতে চেঞ্জ হয়ে +3 হয়েছে। তার মানে কি ঘটছে? এখানে আমাদের বিজারণ ঘটছে। কি ঘটছে? বিজারণ ঘটছে। বিজারণ যদি ঘটে তাহলে এখানে আসলে কি ঘটছে? জারণ সংখ্যা হ্রাস পাইছে। তাহলে এই যে যৌগটাই একটা কাহিনী ঘটলো, এখানে টোটাল ফিনোমেনাটা বোঝার চেষ্টা করবা। একটা যৌগ একা একাই ভেঙে যে দুইটা যৌগে রূপান্তর হবে, এই যৌগের ভিতর দুইটা পরমাণু থাকবে, সেই পরমাণুর একটাতে আমার বিজারণ ঘটবে, একটাতে আমার জারণ ঘটবে। এই ঘটনায় যেহেতু একা একা ঘটতেছে, এই জন্য একে আমরা বলতেছি শত জারণ বিজারণ বিক্রিয়া। মানে একটার ভিতরে জারণ বিজারণ দুইটাই ঘটছে এবং শুধু জারণ বিজারণ ঘটতেছে না, নিজে নিজে ঘটতেছে। এই জন্য এটাকে বলতেছি আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া। বলো ক্লিয়ার কিনা? শত জারণ বিজারণ বিক্রিয়া ক্লিয়ার কিনা? খুব সিম্পলি বুঝাইছি, সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। এখন তুমি বলো যে বুঝতেছো কিনা বা বুঝছো কিনা, ক্লিয়ারিটি চলে আসার কথা। শত জারণ বিজারণ মানে কি? শত জারণ বিজারণ মানে হচ্ছে একটা যৌগ এটা ভেঙে দুইটা যৌগে রূপান্তর হলো, একটা যৌগ ভেঙে দুইটা যৌগে রূপান্তর হলো এবং এই জায়গাতে এই যে দুইটা পরমাণু নিলাম, একটা পরমাণুতে জারণ ঘটলো, একটা পরমাণুতে বিজারণ ঘটলো। তো যেহেতু একটা পরমাণুতে বিজারণ ঘটলো আর একটা পরমাণুতে আমার জারণ ঘটছে, তাহলে এখানে জারণ বিজারণ ঘটছে। টোটাল ফিনোমেনাটা যেহেতু একা একাই ঘটছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অটো রিডাক্স রিঅ্যাকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়া। মনে থাকবে? তাহলে শত জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ যদি আসে, এটাই আসবে এমসিকিউতে, তোমাকে প্রশ্নে বলে দিবে নিচের কোনটি শত জারণ বিজারণ বিক্রিয়া। তার ভিতরে অনেকগুলা বিক্রিয়া থাকবে, তার ভিতরে এইটা তোমাকে বাছাই করতে হবে। বুঝতে পারছো? শত জারণ বিজারণ বিক্রিয়া যদি বলে, পারবা না? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি এটা একদম সুন্দর মতো ধরে ধরে ব্যাখ্যা করছি। মেরাজুল হক বলছে ভাই প্লিজ রিপ্লে দা কোশ্চেন। কোন কোশ্চেন? দাগানো বইয়ের ক্লাস কবে শুরু হবে? দাগানো বইয়ের ক্লাস তো ইয়াতে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের তো দাগানো বইয়ের ক্লাস দিব না ভাইয়া। দাগানো বইয়ের ক্লাসে আরো বেশি ইফোর্ট যায়। তুমি হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য ইউটিউবে যে দাগানো বইয়ের ক্লাস যাচ্ছে, আগামী 2 মাস টানা যেই ক্লাস চলবে দাগানো বইয়ের ক্লাস, ইউটিউব থেকে করে নিবা। হ্যাঁ, আমাদের ইউটিউবে মেইন চ্যানেলে দেখবা যে মেডিকেল কেমিস্ট্রি বলে হচ্ছে একটা ক্লাস সিরিজ যাচ্ছে। মেডিকেল কেমিস্ট্রিতে আমরা হাজারিনাক স্যারের বই দাগানো বইয়ের ক্লাস পড়াবো, ওখানে পড়াবো, ওখান থেকে করবা। তোমার যদি করতে ইচ্ছা করো ওখান থেকে করবা। ওকে, এখানে তো আমরা দাগানো বই পড়াবো না, কারণ এখানে আমাদের দাগানো বইয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা টপিক থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কনসেপ্টগুলো কম্প্যাক্ট ওয়েতে গোছায় নেওয়া। সো এই জন্য আমরা এখানে কম্প্যাক্ট ওয়েতে গোছাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের এখানে কাহিনী।
ও, আমাদের একজন প্রশ্ন করছে ভাই এখানে তো O3 ছিল, তাহলে এটা ভেঙে যে এখানে O2 এবং O2 হলো কিভাবে? কোনো ব্যাপার না, তুমি সমতাকরণ করো। সমতাকরণ করতে যে এখানে সামনে 2 দিয়ে দাও, এখানে সামনে 2 দিয়ে দাও, দেখো মিলে গেছে। আমাদের আগে কত মোল ইট ডাজন্ট ম্যাটার, এখানে আগে কত মোল ইট ডাজন্ট ম্যাটার, মোল দিয়ে আমাদের কোনো কাহিনী নাই। আমাদের কাহিনী হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত সেইটাতে। এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5, এখানে +3, এখানে -2, এখানে 0। তাহলে একটা ভেঙে দুইটা হচ্ছে, একটাতে জারণ হচ্ছে, একটাতে বিজারণ হচ্ছে। দ্যাট ইজ দ্য ম্যাটার। একা একাই যদি জারণ বিজারণ উভয় ঘটে তখন সেটাকে আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো। এখানে খেয়াল করো কথাটা কি, একটা হচ্ছে জারণ, একটা বিজারণ, আর শত। শত মানে কি? শত মানে নিজে নিজে, অটো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার বলছে দেখো আমাদের পরবর্তী বিক্রিয়া হচ্ছে, আমাদের পরবর্তী বিক্রিয়া হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়ার ইংলিশ হচ্ছে ডিসপ্রপোরশনেশন বিক্রিয়া। এটার ইংলিশটা আমার লিখতে অসুবিধা হয়। ডিসপ্রপোরশন, TION, ডিসপ্রপোরশনেশন রিঅ্যাকশন। এইটাকে বলে হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া। এখন অসামঞ্জস্যতা বিক্রিয়া এইটার বেসিক কি? এইটার বেসিক অসামঞ্জস্যতা কিভাবে হয় এটা এখন তোমাদের আমি বোঝাবো। এটা বুঝতে গেলেও আমাদের বিক্রিয়া শেখা লাগবে। ধরো আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর সাথে আমরা একটা ক্লোরিনের বিক্রিয়া করালাম। কিসের? ক্লোরিনের বিক্রিয়া করালাম। ক্লোরিনের বিক্রিয়া করে প্রথমে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, আরেকটা তৈরি করলো হচ্ছে NaOCl, পাশাপাশি তৈরি করলো পানি। এটারও সমতাকরণ লাগবে না, আমাদের মেইন কাহিনী হচ্ছে মেইন যৌগে। তো এখন যদি আমরা দেখি এই যৌগে আমাদের কারোর তোমার ইয়ার কোনো পরিবর্তন হয় না, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সবসময় ফিক্সই থাকে। এখান থেকে এখানে যা যা তৈরি হয়েছে এরও কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। সোডিয়ামেরও পরিবর্তন হয় নাই, অক্সিজেনেরও পরিবর্তন হয় নাই, হাইড্রোজেনেরও পরিবর্তন হয় নাই। সব জায়গাতে সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেনের জারণ সংখ্যা ফিক্স আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। বাট তুমি যদি খেয়াল করো এই জায়গাতে যেই ক্লোরিনটা আছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0। ক্লোরিনে যেহেতু চার্জ নাই, ক্লোরিনের জারণ সংখ্যা কত? 0। ক্লোরিনে যেহেতু চার্জ নাই, ক্লোরিনের জারণ সংখ্যা কত? 0। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা সোডিয়ামের জারণ সংখ্যা +1, এই জন্য এখানে ক্লোরিনের জারণ সংখ্যা চলে আসে -1 চলে আসে। এরপরে খেয়াল করলে দেখো এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, তাই না? সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের অক্সিজেনের জারণ সংখ্যা খেয়াল করো, সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ক্লোরিনের যে জারণ সংখ্যা আসে, সেটা কত আসে? এই যে -2, এইটাকে সমান করতে, নিউট্রাল করতে, টোটালটা 0 করতে আমার ক্লোরিনের জারণ সংখ্যা আসবে হচ্ছে +1। বুঝতে পারছো? আর এটা তো আমার সেই আগের মতোই আছে, কোনো চেঞ্জেস হয় নাই। তো ভালো করে খেয়াল করলে দেখো এখানে আমাদের দুইটা বিক্রিয়ক আছে, দুইটা বিক্রিয়ক থেকে বিক্রিয়া করে 3-4টা উৎপাদ তৈরি হয়েছে, কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে কেবলমাত্র একটা বিক্রিয়কের। কোন বিক্রিয়ক? সেটা শুধুমাত্র ক্লোরিন। এবং এই ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন হয়ে একটা দেখো কমছে, আর এই ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন হয়ে একটা দেখো বাড়ছে। ভালো করে খেয়াল করো, একটা কমছে একটা বাড়ছে। তো এই যে ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন হয়ে একটা কমলো এবং একটা বাড়লো, তাহলে এই একই যৌগ থেকে খেয়াল করো, আগে কিন্তু ডিফারেন্ট যৌগে ছিল। আগে যখন আমরা করছি তখন দেখো ডিফারেন্ট পরমাণু ছিল। পরমাণু একটা ছিল নাইট্রোজেন থেকে নাইট্রোজেন, অক্সিজেন থেকে অক্সিজেন। এখন আমরা দেখো একই পরমাণু থেকে একটাতে কমছে মানে অক্সিডেশন নাম্বার হ্রাস পাচ্ছে, আরেকটাতে বাড়ছে মানে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাচ্ছে। তার মানে একটাতে আমার বিজারণ ঘটতেছে, আরেকটাতে আমার কি ঘটতেছে? জারণ। তাহলে একই পরমাণু থেকে একটাতে জারণ, একটাতে যদি বিজারণ ঘটে, এবং নাম্বারটা যদি সবসময় এরকম হয়, খেয়াল করো, যদি একটা আমার +1 হয়, একটা আমার -1 হয়, এদের মাঝখানের সংখ্যা কত? এদের মাঝখানের সংখ্যা 0। সবসময়
এদের মাঝখানের একটা সংখ্যা হবে। তো এরকম একটা থেকে যদি দুইটা তৈরি হয়, একটা থেকে যদি দুইটা তৈরি হয় এবং এই যে যেইটা থেকে তৈরি হলো ওইটা জারণ মান যদি মাঝখানে থাকে, তখন সেটাকে আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলবো। সবসময় মাথায় রাখবা, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস্যতা বিক্রিয়ার ক্ষেত্রে একটা থেকে দুইটা তৈরি হবে, যেটা আমাদের মাদার যৌগ মানে যেটা থেকে তৈরি হবে ওইটা জারণ সংখ্যা দুইটার মধ্যবর্তী স্থানে থাকবে, দুইটার মধ্যবর্তী স্থানে থাকবে। তাহলে এখন যদি এরকম বলি আমি, তাহলে অসামঞ্জস্যতার অ কেটে দিয়ে যদি সামঞ্জস্যতায় আসি, তাহলে কি ঘটবে? এই বিক্রিয়াটায় যদি উল্টিয়ে দাও তাহলে সামঞ্জস্যতা হয়ে যাবে। তার মানে এরকম, যদি সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড বিক্রিয়া করে আমাদের এখানে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তার মানে এখন দেখো আমাদের জারণ মানের পরিবর্তন বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে আমাদের -1, একটা আমার -1 থেকে 0 গেল, আরেকটা হচ্ছে আমার +1, +1 থেকে 0 গেল। তাহলে -1 এখান থেকেও আমি 0-তে যাচ্ছি, +1 এখান থেকেও আমি 0-তে যাচ্ছি, অর্থাৎ দুইটা আলাদা আলাদা ভ্যালু থেকে এদের মাঝখানের একটা ভ্যালুতে যাচ্ছি না, দুইটা আলাদা আলাদা ভ্যালুতে এদের মাঝখানের একটা ভ্যালুতে যাচ্ছি, এটাকে আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে? তাহলে দেখো উল্টাই দিলে সামঞ্জস্য, আর একটা থেকে দুইটায় গেলে অসামঞ্জস্য। তাহলে আমি একটু এভাবে বলি, যদি একটা থেকে দুইটার উৎপত্তি হয় তাহলে অসামঞ্জস্য, আর যদি দুইটা থেকে যদি একটা উৎপত্তি হয় তাহলে সামঞ্জস্য। ক্লিয়ার? তুমি যেভাবে খুশি মনে রাখো, বাট এই উদাহরণ মনে রাখতে হবে, উদাহরণ দেখে তোমার দাগাইতে হবে এইটা অসামঞ্জস্যতা বিক্রিয়ার উদাহরণ। তুমি যেভাবে খুশি মনে রাখো, বাট উদাহরণ দেখে তোমাকে দাগাইতে পারতে হবে, ভুল করা যাবে না। ওকে, এবার আসো পরবর্তীতে আসি। পরবর্তী পার্ট হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। পরবর্তী পার্ট কি? পরবর্তী পার্ট হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে সামঞ্জস্যতা বিক্রিয়ার উদাহরণ ওই আগের মতোই হবে। ধরো আমাদের কাছে H2S আছে, H2S এর সাথে আমরা ধরো আরেকটা যৌগ নিলাম সালফার ডাইঅক্সাইড, দুইটা বিক্রিয়া করে আমাদের তৈরি করলো পানি প্লাস সালফার। এবার ভালো করে খেয়াল করো, এই জায়গাতে H2S যেটা আছে এর জারণ সংখ্যা কত? -2। সালফার ডাইঅক্সাইড যেটা আছে এর জারণ সংখ্যা কত? +4। এর জারণ সংখ্যা কত? +4। এখানে যে সালফারটা আছে এটা কত? 0। তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো, আমরা এই যে 0টা পাচ্ছি, এই 0টা আসলে একটা +2 থেকে একটা -2 থেকে পাচ্ছি না? তাহলে দুইটা থেকে একটা তৈরি হলো না? দুইটা থেকে একটা তৈরি হলো এবং ওই জারণ সংখ্যাটা এই দুইয়ের মাঝখানে অবস্থিত, এই দুইয়ের মাঝখানে অবস্থিত। সো দুইটা থেকে একটা তৈরি হবে এবং সেটা যদি এই দুইয়ের মাঝখানে অবস্থিত হয়, তখন সেটাকে আমরা সামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। তখন সেটাকে আমরা কি বলবো? সামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে সামঞ্জস্যতা বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা থেকে একটা তৈরি হবে এবং যেটা তৈরি হবে সেটা মাঝখানে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সুন্দর কিছু ব্যাখ্যা। ওকে, এবার আসো আমরা পরবর্তী রিঅ্যাকশনে যাব। পরবর্তীতে আমাদের লাস্টে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। বিরঞ্জন বিক্রিয়া বলছে বোঝায় হচ্ছে যদি কখনো এরকম ঘটে, যদি কখনো এরকম ঘটে উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থকে, খেয়াল করো ব্যাপারটা এরকম, উদ্ভিদ প্লাস প্রাণীজ রঙিন পদার্থকে রংবিহীন যদি করে তাকে বিরঞ্জন বিক্রিয়া বলে। বিরঞ্জন বিক্রিয়া বলে। তাহলে উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থকে যদি আমরা রংবিহীন করতে পারি তখন তাকে আমরা বিরঞ্জন বিক্রিয়া বলবো। এবার বিরঞ্জন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থকে রংবিহীন করব, এটা কিভাবে করব? খেয়াল করো, আমাদের কাছে ক্লোরিন থাকতে পারে, তারপরে H2O2 থাকতে পারে, ক্লোরিন H2O2 এবং সালফার ডাইঅক্সাইড, এই তিনটা যৌগের যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, দেখো ক্লোরিন H2O2 সালফার ডাইঅক্সাইড এই তিনটা যৌগের আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, এই তিনটা থেকেই আমাদের জায়মান অক্সিজেন তৈরি হয়। আর জায়মান অক্সিজেনের কাজ হচ্ছে রঙিনকে রংবিহীন করা। মানে কি? রংহীন বানানো। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের রংহীন বানানো। তাহলে রঙিনকে রংহীন বানানোর কাজ কার? এই যে ক্লোরিন H2O2 সালফার ডাইঅক্সাইড তিনটাই পানির সাথে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? জায়মান অক্সিজেন তৈরি করবে।
ঠিক আছে, সেইটা আমাদের রংবিহীন বানাবে। ওকে, তাহলে জায়মান অক্সিজেন হচ্ছে রংহীন বানায় বা তোমার হচ্ছে অনুজ্জ্বল বা কি বলে এটাকে সাদা কালো বানায় ফেলে, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের এমসিকিউ কি আসে, এমসিকিউ বলে নিচের কোনগুলা বিরঞ্জক পদার্থ, কোনগুলা বিরঞ্জক পদার্থ, বিরঞ্জক পদার্থের উদাহরণ যদি জিজ্ঞেস করে এই তিনটা, এমসিকিউ এর জন্য ভালো করে লিখে নাও, বিরঞ্জক পদার্থের উদাহরণ যদি জিজ্ঞেস করে এই তিনটা, মাথায় থাকতে হবে, পারতে হবে। যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে নিচের কোনগুলা বিরঞ্জক পদার্থ, কোনগুলা লিখবা এই তিনটা। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা বলো, বলো 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 বলো, ক্লিয়ার হয়েছে কিনা? নিচের কোনগুলা বিরঞ্জক পদার্থ, এই তিনটা। গ্রেট। এতক্ষণে আমরা ছোট ছোট জিনিসপত্রগুলোকে শেষ করে এতদূর পর্যন্ত আসতে পারলাম। এতক্ষণে আমরা ছোট ছোট জিনিসপত্রগুলোকে শেষ করে এতক্ষণে আসতে পারলাম। কত মিনিটের লেকচার হয়েছে দেখি, 45 মিনিট হয়েছে। তোমরা বলো আজকের ক্লাসেই তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আজকের ক্লাসেই শিখবা নাকি নেক্সট ক্লাসে শিখবা? যদি আজকের ক্লাসে শিখো তাহলে আমাদের লেকচার অনেক বড় হয়ে যাবে, আর যদি নেক্সট ক্লাসে শিখো তাহলে আজকের ক্লাসে জারক বিজারকের বেসিক শেখাই দিব, পরের ক্লাসে যে সমতাকরণ শেখাবো। বাট পরের ক্লাস আমাদের বেশ কিছুদিন পরে হবে, আমি মাঝখানে 3 দিন গ্যাপ নিব। পরের ক্লাস আমাদের 31 তারিখের পরে হবে, 31 তারিখে হতে পারে, বিকজ আমি 3 দিন একটু ঢাকার বাইরে যাব। সো ঢাকার বাইরে যদি 3 দিন থাকলে এই 3 দিন আমি কারোরই ক্লাস নিতে পারবো না, 3 দিন আমি একটু বেশ কিছু কাজে যাব। সো তোমাদের নেক্সট ক্লাস 30-31 তারিখের পরে হবে, বা 31 তারিখে হয়তো হবে, 30 তারিখে হয়তো আমি ফিরবো। সো 31 তারিখ যদি হয়, 31 তারিখ যদি হয়, 31, 32, 1, 2, মোটামুটি ধরো আমাদের 3-4 তারিখের ভিতরে আমাদের এই চ্যাপ্টারের একদম সিকিউ এমসিকিউ সহ শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা এত দূর যতটুকু পড়ছি এইগুলার উপরে আমরা চাইলে একটা এমসিকিউ সলভ ক্লাস এমসিকিউ এক্সাম নিতে পারি। যদি তোমরা বলো তাহলে আমি একটা 25 মার্কের এমসিকিউ এক্সাম নিয়ে নিব এই কয়েকটা টপিকের উপর, যা যা তোমাদেরকে যা যা পড়াইছি। আর যদি না বলো তাহলে ব্যাপার না, নিব না। তো আজকে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ একবারে শেখাই দিব কিনা সেটা বলো। সবাই বলতেছে নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাস হলে নেক্সট ক্লাস, বাট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের কিছু বেসিক শিখতে হবে, ওই বেসিকগুলো আজকের ক্লাসে দেখাই দিব। হ্যাঁ, বেসিকগুলো আজকের ক্লাসে মাস্ট শিখে যাও। বেসিকগুলো কি? বেসিকগুলো হচ্ছে প্রথমেই আমাদের জারকের লিস্ট মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবার জারকের লিস্ট মুখস্থ করলেই হবে না, এখানে অনেক কিছু সহ মুখস্থ করতে হবে। খেয়াল করো, জারকের লিস্ট মুখস্থ করলেই হবে না, এখানে অনেক কিছু সহ মুখস্থ করতে হবে। একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করো, এই জায়গাতে আমাদের KMnO4 একটা জারক, KMnO4 একটা জারক, K2Cr2O7 একটা জারক, তারপরে আয়রন ক্লোরাইড কপার সালফেট এইগুলা সব এক একটা জারক। প্রশ্ন হচ্ছে এরা কিভাবে সবাই জারক হিসেবে কাজ করে। দেখো এরা কিভাবে সবাই জারক হিসেবে কাজ করে এটাই আমি এখন আস্তে আস্তে দেখাবো। প্রথমে আসো, এই জায়গাতে আমাদের যেই KMnO4 যৌগটা আছে একটু বোঝার চেষ্টা করবা। KMnO4 যৌগটা আছে এইটা অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যম মানে কি? অম্লীয় মাধ্যম মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। অম্লীয় মাধ্যম মানে কি? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অম্লীয় মাধ্যমে এটা ম্যাঙ্গানিজ 2+ আয়নে ফাইনাল প্রোডাক্ট করে, ফাইনাল প্রোডাক্ট তৈরি করে, মানে ম্যাঙ্গানিজ 2+ আয়ন উৎপাদ করে। মানে এইটা যদি বিক্রিয়ক হিসেবে কাজ করে, উৎপাদে যে সবসময় অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ 2+ হবে। মুখস্থ করতে হবে, মাস্ট। কেন মুখস্থ করতে হবে একটু পরে বলতেছি। খেয়াল করো, আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের যে বড় বড় বিক্রিয়াগুলো হবে সেই বিক্রিয়াগুলোর বেসিকই হচ্ছে এই লাইনটা মুখস্থ করা, যে আমরা যখন সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করাবো তখন উৎপাদ হিসেবে আমাদের কি পাওয়া যাবে? ম্যাঙ্গানিজ 2+ পাওয়া যাবে। উৎপাদ হিসেবে কি পাওয়া যাবে? ম্যাঙ্গানিজ 2+ পাওয়া যাবে। এবার আমরা একটু আগে জারণ সংখ্যা বের করতে শিখছিলাম না? কি শিখছিলাম বলো তো? আমরা KMnO4 এইটা জারণ সংখ্যা বের করেছিলাম। অক্সিজেনের 4 দুগুণা 8, পটাশিয়ামের +1, 8 থেকে 1 বাদ দিলে আমাদের আসে হচ্ছে +7, 8 থেকে 1 বাদ দিলে আসে হচ্ছে +7। তো ভালো করে খেয়াল করো, এই জায়গাতে যখন বিক্রিয়কে আসে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি একটা নর্মাল বিক্রিয়া দেখি, হ্যাঁ একটা নর্মাল বিক্রিয়া দেখি, ধরো আমাদের কাছে KMnO4 আছে প্লাস আমি সালফিউরিক অ্যাসিড নিছি, এখন এ বিক্রিয়া শেষ করে উৎপাদ হিসেবে Mn2+ এ পরিণত হয়েছে। তো এখানে আমার জারণ মান আছে +7, এখানে আছে +2, তাহলে এখান থেকে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার সময় জারণ সংখ্যা হ্রাস পালো না বৃদ্ধি পেল বলো তো? খেয়াল করো, 7 থেকে 2 হওয়া মানে হ্রাস পাওয়া, জারণ সংখ্যা হ্রাস পেল।
জারণ সংখ্যা হ্রাস পেলে এখানে কি ঘটবে, এখানে বিজারণ ঘটবে। আর বিজারণ কোথায় জানি ঘটে, বিজারণ ঘটে হচ্ছে জারকে। তার মানে যেহেতু হ্রাস পাচ্ছে KMnO4 আমার জারক পদার্থ হিসেবে কাজ করছে। দেখো তো KMnO4 আমি জারকের লিস্টে লিখছি কিনা, KMnO4 আমি জারকের লিস্টে লিখছি কিনা, KMnO4 আমি জারকের লিস্টে লিখছি। এই যে KMnO4 আমি জারকের লিস্টে লিখলাম, এই KMnO4 আসলে +7 থেকে +2 তে রূপান্তর হয়। অর্থাৎ এর ইনিশিয়াল জারণ মান আমাদের +7 ছিল, ফাইনাল জারণ মান আমাদের +2 তে রূপান্তর হয়েছে। সো +7 থেকে +2 তে রূপান্তর হয়েছে। সো +7 থেকে +2 তে রূপান্তর হলে ইলেকট্রন গ্রহণ করে কয়টা, ইলেকট্রন গ্রহণ করে 5টা। দ্যাট মিন্স এখানে আমাদের তুল্য সংখ্যা, E ইকুয়ালস টু আসবে কত, E ইকুয়ালস টু আসবে হচ্ছে 5। তার মানে এখানে 7 থেকে 5 এ আসতে গেলে 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগছে। 5টা ইলেকট্রন গ্রহণ করে 7 থেকে 5 এ আসছে, এই 7 থেকে 2 তে আসছে, 7 থেকে 2 তে আসছে। ধরো +7 ছিল, এখন 5টা ইলেকট্রন গ্রহণ করলে +5 কে -5 নিউট্রাল করে দিয়ে +2 হবে। তাহলে এখানে +5 হচ্ছে, এখানে মানে 5টা গ্রহণ করছে, 5টা গ্রহণ করলে তার তুল্য সংখ্যা 5। এই তুল্য সংখ্যা 5, এটা কার জন্য, এটা KMnO4 এর জন্য। এটা সব সময় কাজে লাগবে। তুমি যত বিক্রিয়া করতে যাবা, যত ম্যাথ করতে যাবা, যত ক্যালকুলেশন করতে যাবা, সব জায়গায় কাজে লাগবে আমার KMnO4 এর তুল্য সংখ্যা 5। কিভাবে হলো আবার বলি, ফাইনালি আমাদের KMnO4 এর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইটাতে KMnO4 এর জারণ মান +7, বাট সে যখন বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় অম্লীয় মাধ্যমে সে Mn2+ এ রূপান্তর হয়। Mn2+ এ রূপান্তর হলে সে ইলেকট্রন পরিবর্তন করে কয়টা, 5টা। ইলেকট্রন যদি 5টা পরিবর্তন করে তাহলে তার তুল্য সংখ্যা কত আসবে, তার তুল্য সংখ্যা আসবে হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা থাক, এভাবেই লেখা থাক। এবার দেখো এই সেম KMnO4 তুমি যদি ক্ষারীয় মাধ্যমে নাও, ক্ষারীয় মাধ্যম মানে কি, ক্ষারীয় মাধ্যম মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিলা, তখন আমাদের এই যৌগটার উৎপাদ তৈরি হবে Mn2+ না হয়ে, তখন আমাদের উৎপাদ তৈরি হবে MnO2। উৎপাদ তৈরি হবে কি, MnO2। মুখস্থ করতে হবে। যদি আমরা অম্লীয় মাধ্যমে নিই তাহলে Mn2+, যদি আমরা ক্ষারীয় মাধ্যমে নিই তাহলে MnO2। এবার আমরা দেখি ম্যাঙ্গানিজের এখানে জারণ মান +7, এখানে জারণ মান কত, +7, বাট এখানে তুমি যদি জারণ মান দেখো তাহলে আসবে কত, 2 দুগুণা 4। ম্যাঙ্গানিজের এখানে জারণ মান +4, এখানে জারণ মান +4। তাহলে এখন দেখো 7 থেকে 4 এ আসতে গেলে গ্রহণ করতে হবে কয়টা, 3টা। 7 থেকে 4 এ আসতে গেলে গ্রহণ করতে হবে কয়টা, 3টা। 3টা গ্রহণ করলে এখানে আমাদের তুল্য সংখ্যা E ইকুয়ালস টু হবে হচ্ছে 3। তার মানে সেম KMnO4 এর অম্লীয় মাধ্যমে জারণ সংখ্যা 5, ক্ষারীয় মাধ্যমে জারণ সংখ্যা কত, এই অম্লীয় মাধ্যমে তুল্য সংখ্যা 5, ক্ষারীয় মাধ্যমে তুল্য সংখ্যা কত, 3। ই মানে কি, ই মানে মাথায় রাখবো, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, ই মানে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা রিলেটেড বিস্তারিত পড়াশোনা করব, প্যারা নাই। ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, ই। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হইছি। আচ্ছা, এবার দেখো আমাদের পরবর্তী যে জারকটা আছে সেটা হচ্ছে K2Cr2O7। এরা সবাই এখন অম্লীয় মাধ্যমে কাজ করবে। হ্যাঁ, K2Cr2O7 এরা সবাই এখন আমাদের অম্লীয় মাধ্যমে কাজ করবে। K2Cr2O7 অম্লীয় মাধ্যমে এ আসলে ফাইনাল প্রোডাক্ট হিসেবে ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়, ক্রোমিয়াম 3+ এ। আমরা এখানে K2Cr2O7 এর ক্রোমিয়ামের জারণ মান শিখেছিলাম +6, মনে করে দেখো +6 শিখছিলাম। 7 দুগুণা 14, 14 থেকে 2 বাদ, তাহলে 12 থাকে, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 আসে। বুঝতে পারছো, +6 শিখছিলাম। তাহলে এখানে খেয়াল করো তো, +6 থেকে +3 তে রূপান্তর হইছে না, +6 থেকে +3 তে রূপান্তর হইছে। +6 থেকে +3 তে রূপান্তর হলে ইলেকট্রনের আদান প্রদান কয়টা ঘটে, 3টা ঘটে, 3টা ঘটে। বাট প্রবলেম ইজ, এইটার ক্ষেত্রে একটা ব্যতিক্রমী প্রবলেম আছে। এখানে আমার ক্রোমিয়াম আছে 2টা, এখানে ক্রোমিয়াম আছে 1টা, তাহলে তো ব্যালেন্স হইলো না। তাহলে যদি আমি উৎপাদ ব্যালেন্স করতে যাই তাহলে এখানেও 2 দেওয়া লাগবে। তাহলে চিন্তা করো, একটা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করে 3টা, +6 থেকে +3 হইতে যে একটা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করে 3টা, তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা গ্রহণ করবে, সিম্পল 2 দিয়ে গুণ করো, 6টা। তার মানে এখানে আমাদের তুল্য সংখ্যা আসবে কত, 6। তার মানে K2Cr2O7 এর তুল্য সংখ্যা আমাদের কত, 6। মাথায় থাকতে হবে K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, 6। মনে থাকবে। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, 6।
ওকে, এবার আসো পরবর্তীতে দেখি। পরবর্তীতে যদি আমরা অন্য আরেকটা দেখি, যেমন হচ্ছে আয়রন ক্লোরাইড। আয়রন ক্লোরাইডের ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো। আয়রন ক্লোরাইডকে যদি আমি সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিড মিডিয়ামে রাখি, অ্যাসিড মিডিয়াম সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করাই, তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আয়রন ক্লোরাইড আয়রন 2+ এ রূপান্তর হয়। কিসে? আয়রন 2+ এ রূপান্তর হয়। এখানে খেয়াল করলে দেখবা আয়রন 3+ ছিল, এখানে কি ছিল? আয়রন 3+ ছিল, কারণ কি তিনটা ক্লোরিন, আয়রন 3+ ছিল। 3+ থেকে 2+ এ যদি যাই, তাহলে ইলেকট্রন সে ছাড়ে কয়টা? একটা। একটা যদি সে ইলেকট্রন ছাড়ে, খেয়াল করো, একটা যদি সে ইলেকট্রন ছাড়ে, তাহলে এখানে তার তুল্য সংখ্যা হয় 1। সো আয়রন যদি জারক হিসেবে সালফিউরিক অ্যাসিডে কাজ করে, তাহলে তার তুল্য সংখ্যা সবসময় 1 হবে, মুখস্থ করতে হবে। এরপরে আসো কপার সালফেট। এইটাকেও যদি আমি সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে রাখি, কপার সালফেট কপার প্লাস আয়নে রূপান্তর হয়। এখানে আছে কপার 2+, এখানে হচ্ছে কপার প্লাস। তাহলে কয়টা ছাড়তেছে? ছাড়তেছে না, গ্রহণ করতেছে। কয়টা গ্রহণ করতেছে? একটা। একটা যদি গ্রহণ করে, তাহলে এখানেও আমার তুল্য সংখ্যা কত আসবে? 1 আসবে। বুঝছো? এগুলো আমার জানা লাগবে মাস্ট। এরকম ছক আছে তোমার ওখানে, বাট তোমার ছকে এত সুন্দর করে বোঝানো নাই, এই জন্য আমি তোমাকে বুঝায় দিতেছি। ওকে, ছকে কিন্তু বোঝানো নাই। সো এই জন্য এইটাকে আমি বুঝায় তোমাকে জীবন্ত করে দিতেছি। পরে দেখো শেষে আমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো আছে। এগুলাকে যদি আমি সেম ভাবে অ্যাসিডিক মিডিয়ামে নিই, এগুলাকে যদি আমি সেম ভাবে অ্যাসিডিক মিডিয়ামে নিই, H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাহলে এরা সবাই ফাইনাল প্রোডাক্ট হিসেবে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাসে রূপান্তর হয়। এখানে এদের জারণ সংখ্যা ছিল 0, 0 থেকে তৈরি হলো -1, তার মানে কয়টা গ্রহণ করলো? একটা। তাহলে এদেরও সবার তুল্য সংখ্যা কত? 1। এই যে তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যাগুলো আমার ম্যাথ করতে লাগবে, আর ফাইনাল প্রোডাক্ট কে সেটা আমার ম্যাথ করতে লাগবে। আরেকটা মুখস্থ করতে হবে, কে জারক কে বিজারক, এই কয়েকটা জিনিস আমার মাস্ট লাগবে। ঠিক আছে? কে তুল্য সংখ্যা, কে জারক, কে বিজারক, এগুলো আমার মাস্ট মুখস্থ করতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আসো আমরা জারকের লিস্ট দেখার পর এখন আমরা বিজারকের লিস্ট দেখব। কিসের লিস্ট দেখব? বিজারকের লিস্ট। সো আমাদের এখন দেখতে হবে বিজারকের লিস্ট। সো এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে বিজারকের লিস্ট। বিজারকে আমাদের দেখো প্রথমেই আছে হচ্ছে H2C2O4। কে আছে? H2C2O4। H2C2O4 এইটা আমাদের অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। কিসে কাজ করে? অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। এটা ক্ষারীয় মিডিয়ামেও কাজ করে, বাট ক্ষারীয় মিডিয়াম আমাদের কখনো পরীক্ষায় আসে না, এই জন্য আমরা শিখবো না, শুধু আমরা অ্যাসিডিক মিডিয়ামটা শিখতেছি। সো অ্যাসিডিক মিডিয়ামে আমাদের কাজ করে। অ্যাসিডিক মিডিয়ামে এ কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? কার্বন ডাইঅক্সাইডে। এখন আমরা এখানে জারণ মান দেখবো। এখানে জারণ মান যদি দেখো 4 দুগুণা 8, কত আসলো? 4 দুগুণা 8। আচ্ছা 8 হইল। 4 দুগুণা 8 থেকে আমি যদি 2 বাদ দিই, তাহলে কত আসে? 6। 6 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আসে আমার +3। কত আসে? +3। তাহলে H2C2O4 এটা জারণ মান, আমি ওই জারণ সংখ্যা বের করার ওখানে শেখাইছিলাম, আবার এখানে মুখে করলাম। কার্বনে জারণ মান আসে হচ্ছে +3। এখানে যে কার্বনটা আছে এর জারণ মান কত? এর জারণ মান হচ্ছে ভাইয়া +4, কারণ দুইটা অক্সিজেন আছে, 2 দুগুণা 4। তাহলে দেখো 3 থেকে 4 এ যাইতে গেলে, 3 থেকে 4 এ যাইতে গেলে এখানে কি করতে হবে? দেখো জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে বিজারক, কারণ কি এখানে জারণ ঘটবে, আর এখানে জারণ ঘটলে ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে? একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। বাট দ্য প্রবলেম ইজ এখানে আমার কার্বন আছে 2টা, এখানে কার্বন আছে 1টা, তাহলে মিলাইতে গেলে এখানে আমার 2 দিতে হবে। এখানে যদি আমি 2 দিই, খেয়াল করো, এখানে যদি আমি 2 দিই, তাহলে এখানে আমার একটা ইলেকট্রন ছাড়ছিল, বা একটা ইলেকট্রন তোমার হচ্ছে যে, হ্যাঁ একটা ইলেকট্রন ছাড়ছিল, বাট 2টা কার্বন 2টা ইলেকট্রন ছেড়ে আমাদের তুল্য সংখ্যা E = 2 তে রূপান্তর হয়ে যাবে। তুল্য সংখ্যা ইকুয়ালস টু কততে রূপান্তর হবে? 2-তে। মুখস্থ করতে হবে, এই নিয়ম বুঝতে হবে। আমি সামনে যখন ম্যাথ করাবো তখন দেখবা প্রত্যেকটা জায়গায় এটা কাজে লাগছে, এবং তখনও বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সামনে যতবার কাজে লাগবে ততবারই বুঝাই দিব। আপাতত তুমি এই ভিডিওটা 3 বার 4 বার 5 বার দেখবা, দেখে বুঝে নিবা। ওকে, এবার খেয়াল করো আয়রন সালফেটের দিকে তাকাও। আয়রন সালফেট এইটাকে যদি আমি সেম ভাবে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করাই, কিসে? H2SO4 অ্যাসিডিক মিডিয়ামে কাজ করাই, আয়রন 3+ আয়নে রূপান্তর হয়। এখানে ছিল আয়রন 2+, আয়রন 2+ থেকে আয়রন 3+ এ হইছে, মানে একটা ছেড়ে দিছে, তুল্য সংখ্যা কত? 1। আচ্ছা,
SnCl4 এটাতে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে কাজ করাই, সেম ভাবে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করাই, এও তোমার SnCl2 থেকে SnCl4 এ রূপান্তর হবে। মানে এখানে আমার +2 থাকলে এখানে হবে +4, তাহলে জারণ সংখ্যা কত বাড়ছে? 2 বাড়ছে। তার মানে তুল্য সংখ্যা কত? 2। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে খেয়াল করো, পরে আছে আমার পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডে আয়োডিনের জারণ মান -1। এখানে আমি ফাইনালি আয়োডিন পাবো, আয়োডিনের জন্য আমি পাবো হচ্ছে 0। তাহলে -1 থেকে 0 মানে হচ্ছে একটা আমার ছেড়ে দিচ্ছে, তার মানে এখানে তুল্য সংখ্যা কত যাবে? 1 যাবে। এবার দেখো এখানে আমার সালফার ডাইঅক্সাইড আছে, তাই না? কি আছে? সালফার ডাইঅক্সাইড আছে। ওকে, এখানে আমার যে সালফার ডাইঅক্সাইড আছে, একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এখানে আমার যে সালফার ডাইঅক্সাইড আছে, এই সালফার ডাইঅক্সাইডে সালফারের তুল্য সংখ্যা +4। এইটা বিক্রিয়া শেষে SO4 2 এ রূপান্তর করবে। SO4 2 এ রূপান্তর করলে এখানে কত আসবে জানো? SO4 2 এ রূপান্তর করলে এ +4 থেকে এখানে আমার +6 এ রূপান্তর হবে, মানে আরো দুইটা ছেড়ে দিবে। দুইটা ছেড়ে দিলে এখানে আমার তুল্য সংখ্যা 2 হবে। সেম ভাবে তুমি এইটা করতে পারবা। এই দুইটা তোমার নিজে চিন্তা করার জন্য দিলাম, সবগুলা করাই দিলে তো তোমার নিজেরও কিছু চিন্তা করতে শিখতে হবে। এই দুইটা নিজে চিন্তা করবা, এবং যদি একবারে না পারো এটা মাল্টিপল টাইম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ প্র্যাকটিস করবা। কারণ এইটা প্র্যাকটিস না করলে তুমি সব জায়গায় আটকায় যাবা। নেক্সট ক্লাসে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। নেক্সট ক্লাসে আমাদের কি কি থাকবে, আমরা কই থেকে শুরু করব একটু দেখাই। দেখো নেক্সট ক্লাসে আমরা শুরুই করব হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ থেকে। প্রথমে আমরা এটা সমতাকরণ দেখব, তারপরে আমরা এইটা সমতাকরণ দেখব, অনেকগুলা সমতাকরণ দেখব। আমরা 4টা 5টা সমতাকরণ দেখব। এটা 1 নম্বরে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে আমরা এই ম্যাথটা করব। এভাবে আমরা অনেকগুলা ম্যাথ করব, ম্যাথ করে আমরা তারপরে নেক্সট ক্লাস শেষ করব। সো এরপরে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এন্ড বাকি অংশ দিয়ে আমরা নেক্সট ক্লাস শেষ করব। সো জারণ বিজারণের উপর আমরা 2টা ক্লাস নিশ্চিত হবে, এবং নেক্সট ক্লাসে জারণ বিজারণে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের পাশাপাশি আর কয়েকটা জিনিসও শেখাবো। একজন প্রশ্ন করেছিল, ভাইয়া আজকে 25 তারিখ, আপনি নেক্সট ক্লাস 31 তারিখ নেবেন, এর মাঝখানে কি ক্লাস নেবেন না? আমি 3 দিন বাইরে থাকবো, মানে 28 তারিখ 29 তারিখের ভিতরে চলে আসবো। এর আগে যত আগে আসবো তত আগে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আমার ধরে নাও আগামী 3-4 দিন ক্লাস হবে না। ওকে, সো আগামী 3-4 দিন আমার ছুটি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।